সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের নবম শ্রেণীর পরিমাপের যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি, আজকে হয়তো এই চ্যাপ্টারটা অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের আর এই চ্যাপ্টারটা মানে এখানে কমপ্লিট করার পরে এরপরে হয়তো কিছু শর্ট কোয়েশ্চেন করাবো তোমাদের, আর কিছু ইম্পর্টেন্ট যদি কিছু কোয়েশ্চেন যদি থেকে থাকে আর কি, সেগুলো ধীরে ধীরে পরে করাবো। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার ধরবো। ঠিক আছে, মোটামুটি হয়তো এই ক্লাসের পরেই তোমরা হয়তো নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার পাবে, অথবা এখান থেকে শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কি আছে, লম্বন ত্রুটি বা লম্বন ভুল। তো লম্বন ত্রুটি, লম্বন ভুল এগুলো কি থেকে আসছে দেখো। পরিমাপের চ্যাপ্টারের আমরা তো আগের ক্লাসে মোটামুটি মাত্রা সম্পর্কে শিখেছি, যে বিভিন্ন যে ভৌত রাশি তাদের মাত্রা কিভাবে নির্ণয় করতে হয়। তাছাড়াও বিভিন্ন ক্ষুদ্রতম এবং বৃহত্তম যে ভৌত রাশির এককগুলো, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। এখন যদি আমরা দেখি যে ধরো দৈর্ঘ্যের যদি আমরা পরিমাপ করি, দৈর্ঘ্যের পরিমাপ করি, সেই দৈর্ঘ্যের পরিমাপ করতে গেলে আমাদের কি দরকার, আমাদের কিন্তু একটা সাধারণ রৈখিক স্কেল দরকার। এই যে দেখছো এটা একটা স্কেল, তো এই সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে কিন্তু আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। এটা তোমরা জানো প্রত্যেকে, তো এটা আলাদা করে লেখাচ্ছি না কিছু। যে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কি ব্যবহার করি আমরা, স্কেল ব্যবহার করি, তাই তো, সাধারণ রৈখিক স্কেল বলতে পারি, ব্যবহার করি। এবার দেখো, এই যে আমরা স্কেল দিয়ে যখন মেজারমেন্ট করি, স্কেল দিয়ে যখন আমরা কোনো একটা অবস্থান যখন মাপি, তখন ধরো এখানে একটা বি বিন্দু আছে। এখন বি বিন্দু অর্থাৎ এ থেকে বি বিন্দুর দূরত্ব কত, তখন আমরা কি করি, এ বিন্দুর একেবারে যেখানে এ বিন্দুটাকে আহ, আচ্ছা, এ থেকে বি বিন্দুর দূরত্ব, তাই তো, এক্ষেত্রে আমরা কি করব, এখানে এক থেকে মেপে যায়, অ্যাকচুয়াল এগুলো তো আমরা জিরো থেকে মাপি, জিরো থেকে আমাদের মাপতে হয়, তারপরে 1 2 3 4 এরকম যায়। ওকে, আর তাহলে জিরো থেকে যদি আমরা মেপে থাকি, আচ্ছা 1 মিনিট, এটা কি দাগ আছে, নেই। ওকে, দেখো আমরা জিরো থেকে সাধারণত মেজারমেন্ট করে থাকি। এখানে যদি এ থাকতো, এখানে যদি বি থাকতো, ধরো এ থেকে বি এর যে ডিস্টেন্সটা সেটা কত, ঠিক আছে, এ আর বি এর মধ্যে দূরত্ব কত। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, যে আমরা স্কেলটাকে বসিয়ে এভাবে মাপি। এবার দেখো, এই যে যদি আমি বলি যে বি বিন্দুর অবস্থান কি, এখন বি বিন্দুর যে অবস্থানটা সেটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে দেখতে হবে। দেখো, একজন এইভাবে দেখছে, একজন এই কোণা থেকে দেখছে, আর একজন একদম মিডিল থেকে দেখছে, তাহলে একদম সোজাসুজি লম্বভাবে দেখছে, তাহলে এটা কিন্তু ঠিকঠাক দেখা। এই যে ডি অবস্থানের যে দেখাটা, এটা কিন্তু সঠিক দেখা, কিন্তু সি আর ই এই দুটো দেখা কিন্তু ভুল দেখা। এটাকে আমরা লম্বন ত্রুটি বলছি। দেখো, বলছে যে পাঠ নেওয়ার সময় স্কেলের পাঠবিন্দুর সঙ্গে, স্কেলের যে পাঠবিন্দু সেই পাঠবিন্দুর সঙ্গে সঙ্গে চোখ লম্বভাবে রাখতে হবে। চোখটাকে কিভাবে রাখতে হবে না, লম্বভাবে কিন্তু রাখতে হবে। ওকে, লম্বভাবে রাখতে হবে, না হলে পাঠের ত্রুটি হবে। ঠিক আছে, না হলে কিন্তু আমাদের মেজারমেন্টটা ভুল হয়ে যাবে। এই ধরনের ত্রুটিকে বলা হচ্ছে লম্বন ত্রুটি। আর চিত্রে এই যে ডি দেওয়া আছে, তো ডি অবস্থান হলো চোখের সঠিক অবস্থান। চোখের সি এবং ই অবস্থান দেখলে পাঠ কিন্তু আলাদা হতে পারে। ঠিক আছে, পাঠটা ভুল হয়ে যেতে পারে, পাঠটা যেটা এক্স্যাক্ট মান সেটা কিন্তু না পেয়ে আমরা ভুল মানটা পেয়ে যেতে পারি। তো এটাকে প্রশ্ন হিসেবে এটা কিন্তু এভাবে দেয় যে লম্বন ত্রুটি বা লম্বন ভুল বলতে কী বোঝো। তাহলে লম্বন ত্রুটি বা লম্বন ভুল এরকম দিয়ে থাকে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন দেখো, বলছে যে ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন। এখন ওজন বাক্স কি, দেখো এখানে একটা তোমাদের যে বাক্স দেখাচ্ছি, তোমরা যদি যখন আরও উঁচু ক্লাসে উঠবে, তোমাদের যে ল্যাব আছে, ঠিক আছে, সেই ল্যাবে কিন্তু তোমাদের নিয়ে যাওয়া হবে, এবং সেই ল্যাবে কিন্তু তোমরা দেখতে পাবে যে এরকম একটা ওজন বাক্স এবং একটা দাঁড়িপাল্লা আমরা যাকে বলি আর কি, সেরকম একটা দাঁড়িপাল্লা থাকবে। ঠিক আছে, সেই দাঁড়িপাল্লা থাকবে এবং সেখানে কিন্তু এই ওজন বাক্স থাকবে। ওকে, ওজন বাক্স থাকবে। এবার ওজন বাক্সের মধ্যে কি থাকছে, ওজন বাক্সের মধ্যে হচ্ছে তোমার এই যে দেখছো এই বাটখারা, এগুলোকে কি বলা হয়, বাটখারা। ঠিক আছে, আমরা যেমন এই যে নর্মালি এই দোকানে যখন দেখি যে 1 কেজির একটা ওয়েট, 2 কেজির ওয়েট, ঠিক আছে, এরকম যে থাকে, বা গ্রামের ক্ষেত্রেও ধরো 50 গ্রামের ওয়েট, 100 গ্রামের ওয়েট, এরকম থাকে। তো তো ওজন বাক্সে এরকম করে কি থাকে, এই বাটখারাগুলো থাকে।
তো এই বাটখারাগুলোর ভরের অনুপাত কী রাখা হয়? 5:2:2:1। তো এটা কেন রাখা হয়? আর 5:2:2:1 মানেটা কি? আচ্ছা, এটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, তাহলে দেখবে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। 5:2:2:1 এই হিসাবে আমি বলতে পারি, ধরো একটা রেখেছে 50 গ্রাম, একটা রেখেছে 20 গ্রাম, আর একটা 20 গ্রাম, আর একটা হচ্ছে 10 গ্রাম। ঠিক আছে, ব্যাপারটা এরকম হতে পারে। বা তুমি এটা বলতে পারো যে 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, অর্থাৎ 5 গ্রামের একটা, 2 গ্রামের দুটো, আর 1 গ্রামের হচ্ছে একটা। তার মানে কী হচ্ছে? 5:2:2:1। দেখো বলছে বাটখারাগুলি ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় যাতে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম ভর মাপার জন্য অন্য কোনো বাটখারার দরকার না পড়ে। ঠিক আছে, তার মানে এই যে রেঞ্জটা দিয়ে দিল, এই যে লিমিটটা দিয়ে দিল, এর মধ্যে আমরা যে কোনো ভরের পরিমাপ কিন্তু করতে পারবো। দেখো তোমাদেরকে আরও ভালো করে আমি ব্যাপারটা যদি বলি, ধরো তুমি 1 গ্রামের একটা জিনিস মাপবে, তাহলে 1 গ্রাম মাপলে কী করবে তুমি? এই যে 1 গ্রাম যেটা রয়েছে, এই যে এখানে দেখো আমাদের ধরো একটা 5 গ্রাম, একটা 2 গ্রাম, আর একটা 2 গ্রাম, আর একটা 1 গ্রামের আছে। জাস্ট আমি 1 গ্রামটা দিয়ে দিলাম, তাহলে আমাদের 1 গ্রাম পরিমাপ হয়ে গেল। 2 গ্রাম বলে কী হবে? আমি জাস্ট 2 গ্রামেরটা দিয়ে দেবো, হয়ে যাবে। 3 গ্রাম বলে কী হবে? দেখো 2 গ্রামের একটা দেবো, এই যে 2 গ্রামের একটা দেবো, তার সাথে 1 গ্রামের একটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এবার যদি বলা হয় 4 গ্রাম, তাহলে আমরা একটা 2 গ্রাম আর একটাও 2 গ্রাম, দুটো 2 গ্রাম দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে 4 গ্রাম। 5 গ্রাম বললে 5 গ্রাম ডাইরেক্ট দিয়ে দেবো। 6 গ্রাম বললে 5 গ্রাম, তার সাথে 1 গ্রাম দিয়ে দেবো। 7 গ্রাম বলে 5 গ্রাম, তার সাথে 2 গ্রাম দিয়ে দেবো। 8 গ্রাম বলে 5, 2 আবার 1, ঠিক আছে, 5 2 6 একে 7, 5 2 7 একে 8। আবার 9 গ্রাম হলে 5 গ্রাম, আর দুটো হচ্ছে 2 গ্রাম 2 গ্রাম করে, ঠিক আছে। 10 গ্রাম বললে আমাদের সবগুলো দিয়ে দেবো, বা ঠিক আছে, 5 5 2 7 8 9 10। তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমরা এই যে 5:2:2:1 অনুপাতে রাখি, তাহলে কিন্তু আমরা এই যে 1 গ্রাম থেকে 210 গ্রাম বা 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রামের সমস্ত ভর কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। এর জন্য কিন্তু আলাদা করে বাটখারা প্রয়োজন হবে না। কিন্তু আমরা যদি এই রেশিওটা সমানভাবে না রাখি, ধরো আমি শুধুমাত্র এরকম রাখছি, একটা 3 কেজির রাখছি, একটা ধরো 3 গ্রামের রাখলাম, একটা 2 গ্রামের, একটা 1 গ্রামের, তখন দেখবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। বা আমি যদি ধরো দুটো 2 গ্রামের রাখলাম, তখন কিন্তু দেখবে অনেকগুলো মেজারমেন্ট এর সাহায্যে হচ্ছে না। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো জিনিসটা এটাই। পরের প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কী বোঝো? সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা, এই সুবেদিতা একটা টার্ম আছে, এটা পরীক্ষায় আসে। তো সুবেদিতা বলতে কী বোঝো? তুলার সুবেদিতা বলতে কী বোঝো এবং তার শর্তগুলো লিখি। সুবেদিতা মানে হচ্ছে যে ধর্মের জন্য সামান্যতম ভরের পার্থক্য তুলাযন্ত্র নির্দেশ করে তাকে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলে। সুবেদিতা, তাই তো? তার মানে সামান্য ভরের পার্থক্য যদি সে মাপতে পারে, তাহলে আমরা সেটাকে বলবো সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা, অর্থাৎ সেটা অনেক পারফেক্ট বলতে পারি আমরা। এবার বলছে যে এর সুবেদিতার শর্তগুলো কী কী, যে একটা সাধারণ তুলাযন্ত্র সেটা সুবেদিতা যে বলবো আমি, তার শর্তগুলো কী কী। 1 নম্বর শর্ত বলছে তুলাদণ্ডের বাহুটি দীর্ঘ হবে। তাহলে তুলাদণ্ডের যে বাহুটা আছে, এই যে বাহুটা রয়েছে, সেটা কী হবে? সেটা কিন্তু দীর্ঘ হবে। তুলাদণ্ডটি হালকা হবে। তুলাদণ্ডটা কেমন হবে? হালকা হবে। সূচকটি লম্বা হবে, অর্থাৎ যেটা দিয়ে আমরা এই যে এটা ধরো এখানে সূচক হলো, এখানে মিডিলের এটা, তো এই সূচকটা কী হবে? এদিক ওদিক একদম মিডিলে, যদি মিডিলে হতে হবে, আর সেটা লম্বা হতে হবে বলছে। ঠিক আছে, সেটা কী হবে? লম্বা হতে হবে সূচকটা। আচ্ছা, তুলাদণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে। আলম্ব মানে হচ্ছে যেটাকে কেন্দ্র করে এই মানে এটা এরকম আপ ডাউন করছে, তো মানে এরকম উপর নিচে করছে। ঠিক আছে, আমি যদি এখানে ওয়েট চাপাই, তাহলে কী হবে? এই যে দণ্ডটা, এটা কী হবে? এটা নিচের দিকে হেলে যাবে, এরকম হয়ে যাবে, তাই না? তার মানে কি, ওই যেখান থেকে এটা ফ্রিভাবে ঘুরছে সেটা হচ্ছে আলম্ব বিন্দু। সে
বলছে তুলাদণ্ডের ভার কেন্দ্র আলম্ব বিন্দুর খুব নিকটবর্তী হবে। এর ভার কেন্দ্র মানে কি? ভার কেন্দ্র মানে হচ্ছে এর যে মানে ব্যালেন্স বলতে পারো, তোমাদেরকে এখন যদি বোঝাতে চাই বলতে পারো যে ব্যালেন্স আর কি, ঠিক আছে? সেই ব্যালেন্সটা যেন আলম্ব বিন্দুর খুব নিকটবর্তী হয়। তুমি ধরো হাত দিয়ে একটা কাজ করো, হাত দিয়ে যদি তোমার যে হাতের পেনটা রয়েছে সেই পেনটাকে একটা আঙ্গুলের মাঝখানে যদি সেটাকে রাখতে যাও, ঠিক আছে, তাহলে কি করবে তুমি? ধরো একটা আঙ্গুলের ওপরে একটা পেনকে তুমি রাখতে চাও আড়াআড়িভাবে, ঠিক আছে, তাহলে কি হবে? এই পেনটার এমন একটা অবস্থান তুমি পাবে, ঠিক আছে, যেখানে কি হচ্ছে পেনটা কিন্তু মানে পড়ে যাচ্ছে না, কোনো একদিকে হেলে পড়ে যাচ্ছে না। তার মানে সেটাই হয়ে যাবে ওই যে পেনটা তার মোটামুটি ভারকেন্দ্র হিসেবে ধরে নিতে পারো, ঠিক আছে? তো তুলাযন্ত্রের যে ভারকেন্দ্র সেটা বলছে আলম্বের খুব নিকটবর্তী হবে। চলো এবার এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসে এটা। ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণাবলীগুলি লেখো। ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণাবলীগুলি কী কী বা লেখো বলছে। দেখো পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া আছে। বলছে যে সুবেদী, অর্থাৎ তুলাযন্ত্রটি ভরের সামান্যতম পার্থক্য নির্দেশ করতে পারবে। অর্থাৎ একটা ভালো তুলাযন্ত্রের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে তুলাযন্ত্রটি কিন্তু সুবেদী হতে হবে। কেমন হতে হবে? সুবেদী, অর্থাৎ সে সামান্য ভরের পার্থক্য মেজারমেন্ট করতে পারবে। দৃঢ় হবে, অর্থাৎ যন্ত্রটি মজবুত এবং দৃঢ় হতে হবে। নির্ভুল হতে হবে, উভয় তুলাপাত্রে সমপরিমাণ ভর চাপালে তুলাদণ্ডটি অনুভূমিক হবে। মানে আমি যদি তুলাদণ্ডে ধরো এই সাইডে যে ভর চাপালাম এই সাইডে যদি সেম ভর চাপাই, তাহলে যদি এটা যদি অনুভূমিক সোজাসুজি হয় তাহলে ঠিক আছে, কিন্তু একটা বেশি নিচে একটা উপরে চলে গেল তাহলে সেটা ভুল হয়ে যাবে। সুস্থিত বলছে তুলাদণ্ডটি দুলতে শুরু করলে তা যেন ক্ষণস্থায়ী হয়, ঠিক আছে? তুলাদণ্ডটি দুলতে শুরু করলে তা যেন ক্ষণস্থায়ী হয়, তা যেন মানে অনেকক্ষণ ধরে দুলতে থাকলো এরকম যেন না হয়। সেটাই কী হবে? কিছুক্ষণ দুলবে তারপরে যেন স্টপ হয়ে যায় আর কি, ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য দুলবে। বাহুর দৈর্ঘ্য, তুলাদণ্ডের বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহু দুটির দৈর্ঘ্য সমান হতে হবে, ঠিক আছে? অবশ্যই বাহু দুটো সমান হতে হবে। তাহলে এটা হচ্ছে ভালো তুলাযন্ত্রের প্রয়োজনীয় গুণাবলী। আচ্ছা, এবার দেখো এখানে আরও র্যান্ডম কিছু প্রশ্ন হতে পারে, যেমন কোনো বস্তুর ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে? বস্তুর ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে? তাহলে কি হবে? এটা হচ্ছে সাধারণ তুলাযন্ত্র, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। আর যদি বলা হয় বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয় কিসের সাহায্যে? ভার বা ওজন হচ্ছে স্প্রিং 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 এটা বানানো হবে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে, ঠিক আছে? তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয়। তারপরে তোমাদের তাহলে এখানে যেমন আমরা কি কি শিখছি এই চ্যাপ্টারে, মানে লাস্টের দিকে আমাদের দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা স্কেল নিচ্ছি। তারপরে ধরো ভর পরিমাপ করছি আমরা, তো ভর পরিমাপ করার জন্য আমরা সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করছি, ঠিক আছে? সাধারণ তুলাযন্ত্র ব্যবহার করছি। আর ভার বা ওজনের জন্য বললাম যে স্প্রিং তুলাযন্ত্র। আচ্ছা, এটা হস্যিকার হবে না দীর্ঘিকার হবে? স্প্রিং না স্ট্রিং, মনে হচ্ছে তো দীর্ঘিকার হতে পারে। আচ্ছা, এবার দেখো হস্যিকারই হবে, হস্যিকার, দীর্ঘিকার হবে না। এবার দেখো ভর, তাহলে ভর গেল, তারপরে হচ্ছে ওজন গেল, ওজন বা ভার। এরপর হচ্ছে আয়তন পরিমাপ করতে আমরা কি ব্যবহার করি? আয়তনের জন্য হচ্ছে মাপনী চোং ব্যবহার করা হয় আয়তন মাপার জন্য। তো তোমাদের বইয়ে এখনও কিন্তু আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন কোনো একটা অসম আকৃতির বস্তুর আয়তন কিভাবে আমরা পরিমাপ করব। ধরো তোমাকে বললো যে আচ্ছা দেখো, ধরো তোমাকে একটা এরকম পাথর দিয়ে দিল, ঠিক আছে? এই পাথরটা এবড়ো খেবড়ো একটা পাথর দেওয়া আছে, এখন এর তুমি আয়তন কিভাবে বের করবে?
দেখো এটাকে যদি আমরা প্রপারভাবে যদি আমরা এর আয়তন বের করতে চাই, এর আয়তন কীভাবে বের করব? ধরো মাপনী চোঙের সাহায্যে বের করব। ধরো এটা একটা মাপনী চোঙ আছে, এই যে এটা একটা মাপনী চোঙ, এই মাপনী চোঙের ধরো এতটা জলপূর্ণ আছে, ঠিক আছে, এতটা জলপূর্ণ আছে। ওকে, এবার দেখো এটা যেহেতু পাথর নিয়েছি, এবার পাথরটাকে আমি যদি ডাইরেক্ট এখানে জলের মধ্যে চুবিয়ে দিই, তাহলে পাথরটার ভেতরে যে ভেতরে যে ফাঁকা জায়গা থাকবে সেই জায়গাটা কিন্তু জলটা অনেকটা শোষণ করে নেবে, তাই না? তার জন্য কি করব, আমরা প্রথমে পাথরটাকে কী করব, পাথরটাকে প্রথমেই আমরা কিন্তু জলের মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রাখবো। চুবিয়ে রাখলাম, দিয়ে সেটাকে তুলে ভালো করে মুছে নিলাম, ঠিক আছে। মুছে নেওয়ার পরে সেটাকে কী করলাম, এই যে মাপনী চোঙের যে ধরো এখানে জলের যে তলটা আছে, ঠিক আছে, সেই তলটা আমরা লিখে রাখলাম। ধরো আমি বলছি যে এখানে তলের মাপ আছে ধরো 40, ঠিক আছে। এবার এই যে এবার এটাকে আমি কী করলাম, এটাকে আমি এর মধ্যে আস্তে করে মানে একটা দড়ির সাহায্যে বা সুতোর সাহায্যে, আর কি দড়ি নয়, সুতোর সাহায্যে বেঁধে সেটাকে আমি হালকা করে এর মধ্যে প্রবেশ করালাম। তাহলে এটা কী হলো, এখানে যেই আসলো সঙ্গে সঙ্গে কী হবে, জলের তল কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাবে। এখন আগে ছিল 40, এখন ধরো হয়ে গেল 60, ঠিক আছে। তাহলে এই যে পার্থক্য, এটা দেখে আমরা বুঝতে পারবো। তো এই যে উঠে আসা জলের আয়তনের সাথে কি হবে, এই যে পাথরটা রয়েছে সেই পাথরের আয়তনের সাথে সমান হয়ে যাবে। তাহলে উঠে আসা জলের আয়তন এই পাথরের যে আয়তন সেটার সাথে সমান হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা এবড়ো খেবড়ো কোনো একটা পাথরের, ঠিক আছে, একটা অসম আকৃতির পাথরের বলো বা কোনো বস্তুর আর কি আয়তন আমরা পরিমাপ করতে পারবো খুব ইজিলি। ওকে, আচ্ছা, আর কি আছে, আয়তন মাপক চোঙ এবং স্টপ ওয়াচের সাহায্যে কিন্তু কল থেকে জল পড়ার হার নির্ণয়, ওটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকে এটা বই থেকে পড়ে নেবে। তাহলে একটা বললাম যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয়, বস্তুর কি নির্ণয় করা, আয়তন নির্ণয় করা, ঠিক আছে। আর একটা হচ্ছে আয়তন মাপক চোঙ এবং স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়া, কল থেকে কি পড়া, জল পড়ার হার, কল থেকে জল পড়ার হার এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, স্টপ ওয়াচের যদি আমরা দেখি, স্টপ ওয়াচ কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্টপ ওয়াচ কিন্তু এই যে যেমন আমরা এখানে কল থেকে জল পড়ার হার বের করতে আমরা স্টপ ওয়াচটা ব্যবহার করছি, কিন্তু নর্মালি স্টপ ওয়াচটা ব্যবহার করা হয় দৌড় প্রতিযোগিতায়, ঠিক আছে। দেখবে দৌড় প্রতিযোগিতায় খুব কম সময়ের মধ্যে মানে দেখা হয় যে কত সময়ের মধ্যে ধরো 100 মিটার দৌড়াচ্ছে, সেটা 100 মিটার কতক্ষণে হচ্ছে আর কি, সেটা দেখা হয়। তো ঠিক আছে, তোমাদের মোটামুটি প্রশ্ন যা দিলাম এটা হালকা করে একটু বুঝিয়ে দিলাম, তোমরা পড়ে নেবে, আশা করি এগুলো অসুবিধা হবে না। আর যদি এমসিকিউ কি মানে এক্সট্রা কিছু প্রশ্ন থাকে, শর্ট কোশ্চেন থাকে, তো সেগুলো তোমাদের পরের ক্লাসে আমি কমপ্লিট করিয়ে দেবো। আর আমাদের এর পরের চ্যাপ্টার চলে আসবে বল ও গতি, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো আমরা এরপরে কিন্তু বল ও গতি অর্থাৎ ফোর্স অ্যান্ড মোশন সেই চ্যাপ্টারটা শুরু করব। আজকের জন্য এখানে থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই।